ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজ আমি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের যে ইউনিট 4 অর্থাৎ ভারত সরকার এবং সমসাময়িক যে রাজনীতি তার প্রথম পার্টের ভিডিও নিয়ে আসলাম। অলরেডি এই ইউনিট থেকে আমি তোমাদের কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি। অধ্যায় ভিত্তিক যে সাজেশন আমাদের তরফ থেকে দেওয়া হয়, ইউনিট 4-এর কিন্তু অধ্যায় ভিত্তিক সাজেশন আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই সাজেশন দেখোনি, এই ভিডিওতে আমি সেই সাজেশনটা তোমাদের দেখিয়ে দেবো এবং তার যে অ্যান্সার, সেই অ্যান্সারগুলো তোমাদের দিয়ে দেবো। এই অধ্যায়টি যারা কমপ্লিট করে নিয়েছো তাদের জন্য এই অধ্যায়টি রিভিশন হিসেবে থাকলো, রিভিশন ক্লাস হিসেবে থাকলো। এবং যারা এখনও এই অধ্যায়টি কমপ্লিট করনি, তোমাদের কাছে ওয়ান শট অর্থাৎ খুব সংক্ষেপে এই অধ্যায়ের অধ্যায়ভিত্তিক সাজেশন এবং তার উত্তর তোমাদের কাছে উপস্থাপন করছি। এবং এই সাজেশনের যে উত্তরগুলো দেওয়া হয়েছে খুব সহজ সরল এবং গুণগত মান যথেষ্ট বেশি। 1 থেকে 2 বার যদি তোমরা ভালোভাবে পড়ে নাও তাহলে কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি খুব সহজেই তোমাদের মনে থাকবে। এবং যথেষ্ট সুন্দর করে বানানো হয়েছে অ্যান্সারগুলো। তোমরা এক একটা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর করে আমাদের অ্যান্সারগুলো বানানো হয়েছে। তো অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের একটু দেখিয়ে দিই আমি এই অধ্যায় থেকে অর্থাৎ ইউনিট 4 থেকে কি ধরনের সাজেশন দিয়েছিলাম। দেখো, ইউনিট 4 থেকে মূলত 11টি প্রশ্ন দিয়েছিলাম এবং অতিরিক্ত 3টি প্রশ্ন দিয়েছিলাম। এখানে কিন্তু স্টার মার্ক করে তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্ব সহকারে করতে হবে। এছাড়া যেহেতু তোমরা এখন অধ্যায় ভিত্তিক পড়ছো, তার জন্য কিন্তু আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি। পরবর্তী সময় ফাইনাল সাজেশন আসবে, অর্থাৎ সমস্ত অধ্যায়গুলো নিয়ে একদম ফাইনাল সাজেশন থাকবে। সেখানে হাতে গোনতি প্রশ্ন 7টা থেকে 8টা প্রশ্ন দেওয়া হবে সমস্ত অধ্যায় থেকে, যেখানে তোমরা পরীক্ষায় 99% কিন্তু কমন পাবেই পাবে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এখানে কিভাবে সাজানো হয়েছে? সবার প্রথম ভূমিকা দেওয়া হয়েছে, তারপর কার্যকালের মেয়াদ দেওয়া হয়েছে, তারপর তার ক্ষমতা কার্যাবলীকে এক এক করে পয়েন্ট দিয়ে আলোচনা করা হয়েছে। ভূমিকায় কি বলা হয়েছে? ভূমিকায় বলা হয়েছে যে ভারতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রী নিয়োগ হওয়ার পর প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি অন্যান্য মন্ত্রীদের অর্থাৎ রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে থাকেন। সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার জন্য আহ্বান জানান। এরপর কার্যকালের মেয়াদ। প্রধানমন্ত্রীর কার্যকাল সাধারণত 5 বছর, তবে তার আগে কিছু কিছু ক্ষেত্রে তার পদ শূন্য হয়ে যেতে পারে, যেমন প্রধানমন্ত্রীর মৃত্যু ঘটলে কিংবা স্বেচ্ছায় পদত্যাগ করলে, লোকসভায় তার দল সংখ্যাগরিষ্ঠতা হারালে, লোকসভার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে বা আস্থা ভোটে তার সরকার হেরে গেলে প্রধানমন্ত্রী পদ শূন্য হয়ে যেতে পারে। এরপর দেখো, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলীকে কয়েকটা পয়েন্টে ভাগ করে দিয়েছি। যেমন প্রথম পয়েন্ট আছে, সেটা হচ্ছে লোকসভার নেতা হিসেবে। তার পরের পয়েন্ট ক্যাবিনেটের নেতা বা নেত্রী হিসেবে। তার পরের পয়েন্ট নিয়োগ সংক্রান্ত ভূমিকা। তারপরের পয়েন্ট দেখো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হিসেবে। এবং তার পরের পয়েন্ট জাতির নেতা হিসেবে। এবং শেষ পয়েন্ট আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা। তার পাশাপাশি আরেকটা এক্সট্রা পয়েন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা চাইলে যে কোনো একটা পয়েন্ট তোমরা বাদ দিয়ে দিতে পারো। তো এক্সট্রা পয়েন্ট হিসেবে যে কোনো একটাকে বাদ দিয়ে তোমরা করতে পারো। রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হিসেবে প্রধানমন্ত্রী ভূমিকা পালন করে থাকেন। এরপর একটা উপসংহার দেওয়া হয়েছে। তাহলে দেখো, এইভাবে সাজানো হয়েছে। সবার প্রথম ভূমিকা দেওয়া হয়েছে, তারপর কার্যকাল, তারপর ক্ষমতা কার্যাবলীতে লোকসভা নেতা হিসেবে, দ্বিতীয় পয়েন্ট ক্যাবিনেটের নেতা হিসেবে, নিয়োগ সংক্রান্ত ভূমিকা, লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হিসেবে, তারপর আছে জাতির নেতা হিসেবে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হিসেবে এবং উপসংহার দিয়ে অ্যান্সারটাকে শেষ করা হয়েছে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। যেভাবে লোকসভায় প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আমরা আলোচনা করলাম, সেভাবেই আবার মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করব। প্রথমে কি করব, একটা ভূমিকা দেব। যেভাবে কেন্দ্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী লক্ষণীয়, ঠিক সেভাবে রাজ্যগুলিতে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী লক্ষণীয়। যেমন কেন্দ্রে রাষ্ট্রপতি শুধুমাত্র নামমাত্র শাসক, প্রকৃত শাসক প্রধানমন্ত্রী, ঠিক সেভাবেই রাজ্যপাল হলেন নামমাত্র শাসক, সমস্ত ক্ষমতার অধিকারী হলেন মুখ্যমন্ত্রী। নিয়োগ সংক্রান্ত দেখে নাও। তারপরে সর্বপ্রথম ভূমিকা আছে, ভূমিকা দেওয়া হয়েছে, তারপর নিয়োগ সংক্রান্ত দেওয়া হয়েছে, তারপর ক্ষমতা কার্যাবলী আলোচনা করা হয়েছে একটা একটা করে পার্ট পার্ট। প্রথম পয়েন্ট কি করা হয়েছে, রাজ্য মন্ত্রিসভায় নেতা বা নেত্রী হিসেবে দায়িত্ব পালন, জনমতের সংগঠক হিসেবে কাজ, রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হিসেবে ভূমিকা পালন, রাজ্যপালের পরামর্শদাতা হিসেবে ভূমিকা পালন, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হিসেবে ভূমিকা পালন। তাহলে এই 5টা পয়েন্ট দেওয়া হয়েছে। তারপর মুখ্যমন্ত্রীর যে পদমর্যাদা, সেই পদমর্যাদা দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে উপসংহার। সুন্দর করে দেখো সাজানো হয়েছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সবার প্রথম কি করা হয়েছে, সবার প্রথম ভূমিকা, তারপর নিয়োগ পদ্ধতি, তারপর তার ক্ষমতা কার্যাবলীকে পয়েন্ট করে আলোচনা করা হয়েছে।
একটা একটা করে পয়েন্ট দেওয়া হয়েছে। মোট 5টা পয়েন্ট আছে তোমাদের কাছে। 5টা পয়েন্ট করবে, তার মুখ্যমন্ত্রী পদমর্যাদা একটু ছোট্ট করে লিখবে, উপসংহার করবে, অ্যান্সার শেষ। পরের প্রশ্ন দেখাচ্ছি, দেখে নাও। এই সাজেশনের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা খাতায় সুন্দর করে তুলে প্র্যাকটিস করতে পারো। দেখো, রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী। এখানে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলীকে আমরা 5 ভাগে ভাগ করে নিয়েছিলাম। শাসন সংক্রান্ত ক্ষমতা কার্যাবলী, আইন সংক্রান্ত, অর্থ সংক্রান্ত, বিচার সংক্রান্ত, আর আর জরুরি অবস্থা সংক্রান্ত। শাসন সংক্রান্ত ক্ষমতা আলোচনা করা হয়েছে, আইন সংক্রান্ত ক্ষমতা আলোচনা করা হয়েছে, অর্থ সংক্রান্ত ক্ষমতা আলোচনা করা হয়েছে, বিচার সংক্রান্ত ক্ষমতা আলোচনা করা হয়েছে। জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করা হয়েছে, যেখানে 3 প্রকার জরুরি ক্ষমতা ভোগ করতে পারেন, যেমন জাতীয় জরুরি ক্ষমতা, রাজ্যের সাংবিধানিক অচলাবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা, 352, 356, 360 নম্বর ধারা অনুযায়ী। এবং উপসংহার দিয়ে অ্যান্সারটা শেষ করা হয়েছে। খুব সহজ সরল সুন্দরভাবে দেওয়া হয়েছে। দেখো, আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে তোমাদেরকে। সবার প্রথম একটা ছোট্ট ভূমিকা এবং রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলীকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। শাসন সংক্রান্ত, আইন সংক্রান্ত, অর্থ সংক্রান্ত, বিচার সংক্রান্ত, জরুরি অবস্থা সংক্রান্ত। শাসন সংক্রান্ত ক্ষমতা প্রথমে দেওয়া হয়েছে, তারপরে আইন সংক্রান্ত, তারপর অর্থ সংক্রান্ত ক্ষমতা, তারপর বিচার সংক্রান্ত ক্ষমতা এবং তারপর জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। উপসংহার দিয়ে অ্যান্সারটাকে শেষ করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, লোকসভার গঠন, ক্ষমতা এবং কার্যাবলী হিসেবে। সবার প্রথম লোকসভার গঠন দিয়েছি, লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ দিয়েছি, ক্ষমতা এবং কার্যাবলীকে বেশ কয়েকটা পয়েন্টে আলোচনা করেছি। 1 নম্বর পয়েন্ট হিসেবে আইন সংক্রান্ত ক্ষমতা, তারপরে মন্ত্রিসভা গঠন সংক্রান্ত ক্ষমতা, সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা, তারপর নতুন রাজ্য গঠন এবং পুনর্গঠন সংক্রান্ত ক্ষমতা, 5 নম্বর শাস্তিদান সংক্রান্ত ক্ষমতা এবং 6 নম্বর দিয়েছি শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা, 7 নম্বর দিয়েছি অর্থ সংক্রান্ত ক্ষমতা, 8 নম্বর দেওয়া হয়েছে নির্বাচন এবং পদচ্যুতি সংক্রান্ত ক্ষমতা। এই ক্ষমতাগুলোকে 8টি পয়েন্টে আলোচনা করা হয়েছে। তোমরা যে কোনো 6টি পয়েন্ট এখান থেকে বেছে নিয়ে তোমাদের অ্যান্সারটা সাজিয়ে রাখবে। যেই পয়েন্টগুলো তোমাদের সব থেকে সহজ মনে হচ্ছে সেই ধরনের মাত্র 6টি পয়েন্ট তোমরা বেছে তোমরা সুন্দর করে অ্যান্সারটাকে সাজিয়ে উপসংহার দিয়ে অ্যান্সারটাকে শেষ করো। পরের প্রশ্ন দেখো, রাজ্যসভার ক্ষমতা এবং কার্যাবলী। রাজ্যসভার গঠন দিয়েছি, সুন্দর সহজ সরলভাবে লেখা আছে, তোমরা একবার পড়ে দেখবে। কার্যকাল সাধারণত 6 বছর, লোকসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে 6 বছর, কিন্তু প্রতি 2 বছর 2/3 সদস্যের কার্যকাল শেষ হয়। এবং তার ক্ষমতা কার্যাবলীকে আলোচনা করে দিয়েছি। সেখানে প্রথম পয়েন্ট দিয়েছি আইন প্রণয়ন সংক্রান্ত, দ্বিতীয় পয়েন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন প্রস্তাব সংক্রান্ত, সর্বভারতীয় কর্তৃক গঠনের প্রস্তাব সংক্রান্ত, সংবিধান সংশোধন সংক্রান্ত, তারপর নির্বাচন ও অপসারণ সংক্রান্ত এবং সর্বশেষে উপসংহার দেওয়া হয়েছে। তোমরা একবার ভালো করে আরও একবার দেখে নাও এবং দেখে নিয়ে তোমরা সুন্দর করে খাতায় তুলে নাও কিন্তু অ্যান্সারগুলো। খুব সহজ সরলভাবে দেওয়া হয়েছে। পরের প্রশ্নে যাচ্ছি। তোমরা অনেকেই বলেছো আমাকে লোকসভা এবং রাজ্যসভার যে সাংবিধানিক সম্পর্ক, এই প্রশ্নটা তোমাদের কঠিন লাগে। দেখো, এই প্রশ্নটা আলোচনা করতে গেলে বা তোমাদের মনে রাখার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা হচ্ছে একটা ছোট্ট মাইন্ড ম্যাপ তোমাদেরকে বানিয়ে নিতে হবে, যে এর পুরো অ্যান্সারটা অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার যে সাংবিধানিক সম্পর্ক সেটা মনে রাখার জন্য কিভাবে অ্যান্সারটা উপস্থাপন করবে। সবার প্রথম তোমরা রাজ্যসভা এবং লোকসভার পার্থক্য লিখতে হবে, তোমাদেরকে আলোচনা করতে হবে। তারপর তোমাদেরকে যেসব ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা সমান ক্ষমতা অধিকারী সেই বিষয়গুলোকে আলোচনা করতে হবে। সমক্ষমতা, যেসব বিষয়ে রাজ্যসভা এবং লোকসভা সমক্ষমতার অধিকারী সেগুলোকে আলোচনা করতে হবে। তারপর যেগুলো রাজ্যসভার একটু বেশি প্রাধান্য পায় সেই বিষয়গুলোকে আলোচনা করতে হবে। এবং শেষে লোকসভার প্রাধান্য অর্থাৎ লোকসভা যেই সব বিষয়গুলোতে বেশি প্রাধান্য পেয়ে থাকে সেই বিষয়গুলোকে আলোচনা করতে হবে। তাহলে অ্যান্সারটাকে আমরা এইভাবে সাজাবো। সবার প্রথম লোকসভা রাজ্যসভার একটা পার্থক্য দেব, তারপর
যেসব ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সমক্ষমতার অধিকারী সেই বিষয়গুলোকে আলোচনা করব। তারপর যেসব ক্ষেত্রে রাজ্যসভা অধিক ক্ষমতার অধিকারী সেই রাজ্যসভার অধিক ক্ষমতাগুলোকে আলোচনা করব। তারপর যেসব ক্ষেত্রে লোকসভা অধিক ক্ষমতার অধিকারী আমরা সেগুলো আলোচনা করব। তারপর উপসংহার দেব, দিয়ে আমরা অ্যান্সারটাকে শেষ করব। দেখো সেই মতো সবার প্রথম কি করা হয়েছে, এখানে রাজ্যসভা এবং লোকসভার পার্থক্য কিছু দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর পার্থক্য, 2 নম্বর পার্থক্য, 3 নম্বর পার্থক্য। এরপর এই পার্থক্যগুলো থাকার পর আমরা কি করেছি, যেসব ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা সমক্ষমতার অধিকারী সেগুলো আলোচনা করেছি। তারপর যেসব ক্ষেত্রে রাজ্যসভা বেশি প্রাধান্য পায় সেগুলোকে আলোচনা করেছি, এবং সর্বশেষে লোকসভা যেগুলোতে প্রাধান্য পায় সেই বিষয়গুলোকে আলোচনা করেছি, এবং শেষে একটা উপসংহার দিয়ে অ্যান্সারটাকে কি করেছি, আমরা অ্যান্সারটাকে সমাপ্তি করেছি। তাহলে সুন্দরভাবে এইভাবে যদি তোমরা একটু পড়ে নাও, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমরা কখনো ভুলবে না, খুব সহজে তোমাদের মনে থাকবে। সবার প্রথম পার্থক্য, তারপর সমক্ষমতার অধিকারী, তারপর রাজ্যসভার কিছু প্রাধান্য, লোকসভার কিছু প্রাধান্য, উপসংহার দিবে, অ্যান্সার শেষ করবে। চলো নেক্সট প্রশ্ন একটু দেখে নিই। নেক্সট প্রশ্ন কি আছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী। সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলীর জন্য সবার প্রথম একটা ছোট্ট ভূমিকা লিখবে। ভূমিকা দেওয়ার পর তার যে মূল ক্ষমতা এবং কার্যাবলীকে 4 ভাগে ভাগ করা যায় সেই 4টা ভাগ উল্লেখ করবে। কি কি, মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, নির্দেশ আদেশ বা লেকজারি এলাকা। সবার প্রথম কি আছে, এরপর দেখো মূল এলাকা আলোচনা করেছি, তারপর আপিল এলাকা আলোচনা করেছি, পরামর্শদান এলাকা আলোচনা করেছি, নির্দেশ আদেশ বা লেক জারি এলাকা আলোচনা করেছি। এইখানে মনে রাখবে এই নির্দেশ আদেশ বা লেক জারি যে এলাকা, যেখানে যে লেকগুলো আছে যেমন বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, অধিকার পিচ্ছা, উৎপ্রেষণ, এই লেকগুলোকে কিন্তু এখানে মেনশন করতে পারলে খুবই ভালো, কারণ এখান থেকে তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন হয়। তোমরা চাইলে এই পয়েন্টটা করতেও পারো, না করতেও পারো, সমস্যা নেই। যাদের হাতের একটু স্পিড কম, যাদের মনে হয় খুব বেশি মনে থাকছে না, তাদের জন্য এই পয়েন্টটা তোমরা না করলেও করতে পারো। এরপর একটা উপসংহার দেওয়া হয়েছে, উপসংহারের পর অ্যান্সার শেষ করে দিয়েছি। আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। সবার প্রথম একটা ভূমিকা দেওয়া হয়েছে, ক্ষমতা কার্যাবলীকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছি। সেখানে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, নির্দেশ আদেশ বা লেকজারি এলাকা, কিছু অন্যান্য ক্ষমতা আছে সেগুলোকে আলোচনা করেছি, একটা উপসংহার দিয়েছি, শেষ করেছি। তোমরা চাইলে এই অন্যান্য ক্ষমতাগুলোকে বাদ দিতে পারো। তোমাদের যদি হাতে স্পিড থাকে, তোমাদের যদি মনে রাখার ক্ষমতা বেশি থাকে, তাহলে অবশ্যই এই পয়েন্টটাকেও তোমরা অ্যাড করে দিতে পারো। চলো পরের প্রশ্ন, হাইকোর্টের ক্ষমতা এবং কার্যাবলী। হাইকোর্টের ক্ষমতা কার্যাবলীর জন্য কি করেছি, সবার প্রথম ভূমিকা একটা ছোট্ট করে করেছি, তারপর ভূমিকার পর আমরা ক্ষমতা কার্যাবলীগুলোকে এক এক করে পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করেছি। একই রকমভাবে আলোচনা করা হয়েছে, সেখানে যেভাবে ভাগ করে দেওয়া হয়েছিল, মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, লেক জারি এলাকা, তার পাশাপাশি নিয়ন্ত্রণ সংক্রান্ত এলাকা, এবং এর পাশাপাশি লাস্ট পয়েন্ট একটা আমরা আলোচনা করেছি, সাংবিধানিক বৈধতার বিচার সংক্রান্ত এলাকা। এরপর উপসংহার দিয়েছি, অ্যান্সারটা শেষ করে দিয়েছি। কত সহজ দেখো, আরেকবার দেখো, প্রথম থেকে দেখে দিচ্ছি। ভূমিকা একটা ছোট দেওয়া হয়েছে, তারপর ক্ষমতা কার্যাবলীকে কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছি, যেখানে মূল এলাকা, আপিল এলাকা, এর পাশাপাশি পরামর্শদান সংক্রান্ত এলাকা, নিয়ন্ত্রণ সংক্রান্ত এলাকা, লেক জারি সংক্রান্ত এলাকা, সংবিধানের বৈধতা বিচার সংক্রান্ত ক্ষমতা, এবং উপসংহার দিয়ে এই অ্যান্সারটা শেষ করে দিয়েছি। একবার ভালো করে তোমরা দেখে নাও এবং অ্যান্সারগুলো তোমরা তুলে নাও। আজকের ভিডিওতে সাধারণত এটুকুই থাকলো। পরবর্তী যে প্রশ্নগুলো বাকি থাকলো সেই প্রশ্নগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিচ্ছি। তাহলে আজকে আমি কী কী অ্যান্সারগুলো তোমাদের কাছে শেয়ার করলাম, সবার প্রথম প্রধানমন্ত্রীর ক্ষমতা দেখালাম, মুখ্যমন্ত্রীর ক্ষমতা দিলাম, রাষ্ট্রপতির ক্ষমতা দিলাম, লোকসভার ক্ষমতা কার্যাবলী, রাজ্যসভার ক্ষমতা কার্যাবলী, লোকসভা রাজ্যসভার যে সাংবিধানিক সম্পর্ক সেটা দিলাম, সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী, হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী, বাকি থাকলো পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, স্পিকারের ক্ষমতা কার্যাবলী, রাষ্ট্রপতির জরুরি সংক্রান্ত ক্ষমতা, আর এর পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, বিধানসভার ক্ষমতা কার্যাবলী। পরের পার্টে আমরা এই প্রশ্নগুলো কভার করে নেব। তাহলে আজকের ভিডিও আপাতত এটুকুই। তোমরা সুন্দর করে খাতায় তুলে নাও অ্যান্সারগুলো, এবং তোমাদের অ্যান্সারগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
এছাড়াও আমাদের অনলাইনে অধ্যায়ভিত্তিক ক্লাস হয়ে থাকে। তোমরা যারা নতুন আছো আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং জয়েন হয়ে সেখানে আমাদের সঙ্গে সরাসরি লাইভ ক্লাস করতে পারো, যেটা গুগল মিটের মাধ্যমে ক্লাস করানো হয় সম্পূর্ণভাবে, কোনো ইউটিউব ভিডিও নয়। তোমরা গুগল মিটের মাধ্যমে সরাসরি চাইলে আমাদের সঙ্গে ক্লাস করতে। আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।